ওয়াশিংটনের আলটিমেট অবজেক্টিভটা কি? তারা তো রিজিম চেঞ্জ করতে চেয়েছিলেন, সেটি কাজে দেয়নি। তারা নিউক্লিয়ার বোম ফেলেছিলেন গত বছর, আমার মনে হয় জানুয়ারি বা জুন, ঠিক খেয়াল নেই। সেই সময় তারা বলেছিলেন সাকসেসফুল হয়েছে, সেটাও হয়নি। তারা বলছেন তারা ইরানের মিলিটারি ক্যাপাবিলিটিকে দুর্বল করে দিবেন, তার ফোর্স রেজিম চেঞ্জ করবেন, কনসেশন করবেন এবং অথবা পুশ করবেন আমেরিকাকে, ইরানকে নেগোসিয়েশনের টেবিলে আসতে বাধ্য করবেন। আমরা আসলে কোথায় আছি? কিন্তু মূল লক্ষ্য আমার যা বুঝতে পারছি আমি, ইরানি ইরানি শাসক গভর্নমেন্টকে নতি স্বীকার করা। এই আক্রমণ একটা লক্ষ্য হচ্ছে ইরানের কোনো একটা দ্বীপ, মেবি খার্গ বা কোনো একটা দ্বীপ দখল করে নেয়া। আপনি কি মনে করেন যে কোন দেশটি বেটার পজিশন টু সাস্টেইন এ প্রলং কনফ্লিক্ট? কারণ এখন দেখে মনে হচ্ছে ইউক্রেনের মতো এটিও একটি লম্বা, দীর্ঘমেয়াদী একটি যুদ্ধে পরিণত হতে পারে। what are the time limits for each side, do you think? এই যুদ্ধের যে আপনার অর্থনৈতিক দিকটা, এটা কিন্তু আমেরিকার জন্য একটা সাংঘাতিক একটা বড় দিক। হ্যাঁ, সেই দিক থেকে চিন্তা করলে ইরানের কিন্তু আপনার খুব বেশি আপনার অর্থ ব্যয় করতে হবে। আমেরিকার যে কথা ছিল গালফ নেশনদেরকে সবসময় বেস করার পরিবর্তে তাদেরকে রক্ষা করবে, সেটাতে তো তারা ব্যর্থ হয়েছে। তো এরকম একটা মাইক্রো কনটেক্সটে যদি এই হিসাবগুলো করেন, ইরানের আপনার অ্যাডভান্টেজ অনেক বেশি। ওয়াশিংটনের আলটিমেট অবজেক্টিভটা কি? তারা তো রিজিম চেঞ্জ করতে চেয়েছিলেন, সেটি কাজে দেয়নি। তারা নিউক্লিয়ার বোম ফেলেছিলেন গত বছর, আমার মনে হয় জানুয়ারি বা জুন, ঠিক খেয়াল নেই। সেই সময় তারা বলেছিলেন সাকসেসফুল হয়েছে, সেটাও হয়নি। তারা বলছেন তারা ইরানের মিলিটারি ক্যাপাবিলিটিকে দুর্বল করে দিবেন, তার ফোর্স রেজিম চেঞ্জ করবেন, কনসেশন করবেন এবং অথবা পুশ করবেন আমেরিকাকে, ইরানকে নেগোসিয়েশনের টেবিলে আসতে বাধ্য করবেন। আমরা আসলে কোথায় আছি, কি হচ্ছে, শুনবো আপনার কাছে। আজকে এই শুক্রবার রাতে, ইরানে তখন শনিবার সকাল দিন, মার্কিন যুক্তরাষ্ট্র খুব প্রবল আকারে আক্রমণের পরিকল্পনা করছে। আজকে দুপুরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে আমরা লোডেড অ্যান্ড রেডি, আমরা বড় আকারের, কিন্তু ঠিক কোথায় কিভাবে আক্রমণ হবে সেই খবরটা আমরা জানি না, তারা প্রকাশ করেনি। কিন্তু মূল লক্ষ্য আমার যা বুঝতে পারছি আমি, ইরানি ইরানি শাসক গভর্নমেন্টকে নতি স্বীকার করা, তাদের আলোচনার টেবিলে টেনে নিয়ে আসা। দুটো খবর আপনি দেখেছেন যে এই সময় গত কয়েকদিনের মধ্যে দুটো ব্যাপার ঘটেছে। একটা হচ্ছে যে কাতার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে 10 দিনের একটা সিজ ফায়ারের প্রস্তাব এনেছিল। 10 দিনের ব্রেক দিয়ে আমরা এ নিয়ে কথা বলবো। আমরা এই প্রস্তাব ছিল, প্রত্যাখ্যান করেছি ইরান। এবং ইরাকি প্রধানমন্ত্রী, যিনি গত সপ্তাহে ওয়াশিংটনে হোয়াইট হাউসে এসেছিলেন, তিনিও ইরানি নেতাদের সাথে কথা বলেছেন একটি হোয়াইট হাউসের প্রস্তাব নিয়ে, নতুন সিজ ফায়ারের প্রস্তাব নিয়ে। সেই প্রস্তাবটিও ইরানিরা প্রত্যাখ্যান করেছে এই যুক্তিতে যে আমরা কোনোভাবেই এই প্রশাসনকে বিশ্বাস করতে পারি না। মানে একটা ট্রাস্ট ডেফিসিট খুব প্রবল হয়ে উঠেছে, বিশেষ করে ইরানি পক্ষ থেকে। ইস্যু এই মুহূর্তে দুটি, একটা পলিটিক্যাল, একটা সিকিউরিটি স্ল্যাশ ইকোনমিক বলতে পারি আমরা। আপনারা জানেন যে ট্রাম্প সাহেবের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধের পরে, তার যখন তিনি দেখলেন যে রেজিম চেঞ্জ হচ্ছে না এবং চুক্তি করতে বাধ্য হলেন, চুক্তির মূল লক্ষ্য ছিল যাতে করে ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ প্রক্রিয়াকে বন্ধ করা যায়। তিনি যাচ্ছিলেন এই কমিটমেন্টটা ইরানের কাছ থেকে যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে না এবং আমেরিকান সুপারভিশনে সেই ডিসম্যান্টলিং প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আলটিমেটলি তা তো হয়নি, দেখতে পাচ্ছি আমরা। আর 2 নম্বর সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে। নাটকটা বা ড্রামাটা এই হরমুজকে নিয়ে ঘটছে। একদিকে দেখতে পাচ্ছি আমরা ইরান দাবি করছে হরমুজের দুটো দিক, একটা ওমানি দিক, একটি ইরানি দিক। এবং ইরান দাবি করেছিল যে জাহাজগুলিকে আমার দিক দিয়ে যেতে হবে, কিন্তু মার্কিন উৎসাহে একাধিক জাহাজ ওমানি দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে ইরান আক্রমণ করে, দুটো সৌদি জাহাজকে তারা আঘাত করে এবং তার জবাবেই শুরু হয় পাল্টা আক্রমণ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রবল আঘাত তারা হানবেন, চোখের বদলে তারা মাথা নেবেন।
এই ঘোষণা তারা দিয়েছে। হ্যাঁ, ইরান ঘোষণা দিয়েছে এটি। না, ইরান বলেছে আইন করে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আর আমাদের তো আছেই, ইউর রাইট, সরি, আমি দুটো মিক্স করে ফেলছি। এই অবস্থায় কোনো পক্ষই মানে বিশেষ করে আমাদের পক্ষ থেকে স্পষ্ট নয় ঠিক কি অর্জন করব আমরা হুম। আরো বিশাল আকারে আক্রমণ করে। আজকে যেমন আজকে যেটা বললাম আপনাকে আমি, আজকের মধ্যে হয়তোবা নতুন করে বড় আকারের আক্রমণ। হ্যাঁ, একটা- মানে নিউ ইয়র্ক টাইমস বলছে দে আর মিটিং ইন 15 minutes উইথ দ্য ক্যাবিনেটস। না, তারা অলরেডি করেছে এবং সিদ্ধান্ত হয় জানি না আমরা। যেটা ভাবা হচ্ছে, যেটা স্পেকুলেশন, তা হচ্ছে যে এই আক্রমণ একটা লক্ষ্য হচ্ছে ইরানের কোনো একটা দ্বীপ, মেবি খার্গ বা কোনো একটা দ্বীপ দখল করে নেয়া। এটা সিম্বলিক হতে পারে, এটা স্ট্র্যাটেজিক হতে পারে, ভাবা হচ্ছে। যদিও এটা যে কতটা মানে ওয়াইজ হবে আমরা জানি না, কারণ ইতিমধ্যে আমরা 18 জন সৈন্য হারিয়েছি। আমাদের প্রেসিডেন্ট, আপনারা দেখেছেন গত সপ্তাহে তিনি তালিকা দিয়েছেন। তালিকায় তিনি বলছেন যে ভিয়েতনাম যুদ্ধে মারা গেছে 53,000, ইরাক আফগানিস্তানে 20,000, আর সেখানে আমাদের এই যুদ্ধে মারা গেছে মাত্র 18 জন। এমন কি আর মানে 18 জন লোকের জীবনকে তিনি কত সহজে ডিসমিস করে দিচ্ছেন। একটি মানুষের মৃত্যুও তো অপ্রয়োজনীয়, একটি মানুষের মৃত্যুও তো কোনোভাবে কোনো পয়সা দিয়ে, কোনো কথা দিয়ে, কোনো কিছু দিয়ে তা পূরণ সম্ভবপর হবে না। আমাদের নিউ ইয়র্কে আমাদের এই কুইন্সেরই একটি মেয়ে, অল্প বয়সী একটি মেয়ে নিহত হয়েছে। এখন আমাদের প্রেসিডেন্ট যদি বলেন যে আমি দুঃখিত, এবং এই দুঃখিত বলেই তিনি যদি তার দায়িত্ব শেষ করেন, সেটা খুব দুঃখজনক হবে। কারণ মূল লক্ষ্য হচ্ছে এই মুহূর্তে যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, কিভাবে মানুষের হত্যা, এই নন স্টপ হত্যা কিভাবে বন্ধ করা যায়। হাউ লং ক্যান দিস কন্টিনিউ? কারণ এই যে যুদ্ধটি আছে, এটা কিন্তু শুধুমাত্র ব্যাটেল ফিল্ডেই হচ্ছে না, ইটস থ্রু ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল ইন্ডোরেন্স। ট্রাম্পের ক্ষেত্রে পলিটিক্যাল ইন্ডোরেন্স, ইরানের ক্ষেত্রে ইকোনমিক্যাল ইন্ডোরেন্স, রাইট, বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইরান। আপনি কি মনে করেন যে কোন দেশটি বেটার পজিশন টু সাস্টেইন এ প্রলং কনফ্লিক্ট? কারণ এখন দেখে মনে হচ্ছে ইউক্রেনের মতো এটিও একটি লম্বা, দীর্ঘমেয়াদী একটি যুদ্ধে পরিণত হতে পারে। what are the time limits for each side, do you think? প্রথম কথা বলবো, যুদ্ধটার এমন এমন কমপ্লিকেশন এবং এমন বিভিন্ন লেয়ারে যুক্ত হয়েছে যে এটাকে ঠিক মতো আপনার অ্যানালিসিস করা খুব কঠিন, কারণ প্রতিটা দিন আপনার নতুন নতুন কম্পোনেন্ট যুক্ত হচ্ছে। তারপর আমি সহজ করে খালি কয়েকটা কথা বলতে চাই, যেমন হরমুজ প্রণালীর কথা। আমেরিকার জন্য দরকার এবং গ্লোবাল ইকোনমির জন্য দরকার যে এটা যাতে খুলে যায়, আগের মতো আপনার জাহাজ যাতে চলাচল করতে পারে। এখন তো রেড সিও বন্ধ হতে যাচ্ছে। ইরানের কিন্তু এইটাকে বন্ধ করার জন্য সারাক্ষণ যে যুদ্ধ চালিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। তাদের কি করতে হবে, হঠাৎ হঠাৎ একটা অস্থিতিশীল একটা অবস্থা যদি তৈরি করে, যেখানে ইন্স্যুরেন্সের রেট বেড়ে যাবে, তাহলেই কিন্তু তারা যেটা চাচ্ছে, যে কন্ট্রোলটা করতে চাচ্ছে, তারা করতে পারবে। আচ্ছা, 2 নম্বর কথা, আপনি যদি দেখেন পিট হেগসেথ কংগ্রেসে গেছিলেন $1 ট্রিলিয়ন চেতে এই যুদ্ধের জন্য, এবং প্রথমবারের মতো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা আসার পর কংগ্রেসকে দেখছি কো-ইকুয়াল ব্রাঞ্চ হিসেবে তারা তাদের ক্ষমতাটা তারা ব্যবহার করছেন এবং বারবার পিট হেগসেথকে এমন প্রশ্নবাণে বিদ্ধ করছেন। কাজে এই যুদ্ধে যে আপনার অর্থনৈতিক দিকটা, এটা কিন্তু আমেরিকার জন্য একটা সাংঘাতিক একটা বড় দিক। হ্যাঁ, সেই দিক থেকে চিন্তা করলে ইরানের কিন্তু আপনার খুব বেশি আপনার অর্থ ব্যয় করতে হবে না। তারা যেমন জর্ডানে করে তারা 4 জন আমেরিকান সৈন্যকে মেরেছে, এরকম ছোট ছোট আক্রমণ অব্যাহত রাখলেই কিন্তু হবে। তো এরকম একটা মাইক্রো কনটেক্সটে যদি এই হিসাবগুলো করেন, ইরানের আপনার অ্যাডভান্টেজ অনেক বেশি। কিন্তু মাইক্রো কনটেক্সট ছাড়াও অনেক বড় বড় জিনিস আছে যেটা আমরা দেখছি, যেটা পলিটিক্যাল দিকটা। আরেকটা কথা হাসান ফেরদৌস শুরু করেছিলেন, উনি ওই জায়গাটা ধরেই আমি বলছি, সিকিউরিটির কথা। যেমন আমরা দেখছি যে সৌদি আরেবিয়ার সাথে আমেরিকা একটা ডিল করতে চাচ্ছে, সেটা থেকে আবার পিছিয়েও যাচ্ছে। সেটার কারণ কিন্তু একটা মূল কারণ এটাই যে আমেরিকার যে কথা ছিল গালফ নেশনদেরকে সবসময় বেস করার পরিবর্তে তাদেরকে রক্ষা করবে, সেটাতে তো তারা ব্যর্থ হয়েছে। তো এখন নতুন যে একটা সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার হবে, সেখানে খুব সম্ভবত ইরান, পাকিস্তান, হয়তো চায়না, এই সমস্ত দেশটা একটা ভূমিকা পালন করবে, আমেরিকা পারবে না।
তো আমেরিকা এখন যেভাবেই হোক ওই অঞ্চলে মধ্যপ্রাচ্যে তাদের এই ক্ষমতাটা তারা রাখতে চাচ্ছে, কিন্তু সেখানেও আবার আবার নতুন করে সমস্ত ডিলের কথা হওয়ার পরে আবার সৌদি আরবকে শর্ত দেওয়া হলো, তোমাকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, না হলে এই ডিল হবে না। কাজে এইটারও যে কি মানে ভবিষ্যতে কি হবে এটা বলতে পারছি না। কিন্তু এখানে এই ওয়েস্ট এশিয়ার সিকিউরিটিটা থেকে ডমিনেট করবে, এটা একটা অনেক বড় কোয়েশ্চেন। আর পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা যদি আসে, ট্রাম্পের হাতে কিন্তু সময় অনেক কম, মধ্যবর্তী নির্বাচন এগিয়ে আসছে, পোল নাম্বার খারাপ, আপনার এর মধ্যে যত জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে, এগুলো সব প্রভাব বিস্তার করবে। সেই তুলনায় ইরানের কিন্তু একটু ফ্লেক্সিবিলিটি আছে, যদিও আমি জানি ইরানে অনেক মানুষ মারা যাচ্ছে, অর্থনীতিতে মানে বিপর্যয় নেমে এসছে, তারপরও টাইমের দিকটা যদি চিন্তা করেন, মানে ওদের ওরকম একটা স্ট্যাটিক একটা জিনিস নাই।